দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আজ আমরা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন বা রূপান্তর বা পরিবর্তন। আমরা জানি গঠনগত দিক থেকে সেন্টেন্সের যে তিনটে রূপ আছে, যেমন সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হয় তা শিখব। কিন্তু তার আগে এই পর্বে আমরা একটু বেসিক নলেজ নিয়ে নেব যে সিম্পল বা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, অর্থাৎ কোন সেন্টেন্স দেখে আমি কিভাবে বুঝবো এটা সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ অঙ্কের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আমি কিছুক্ষণ আগেই বলেছি গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সের ধারণা নেবার আগে আমাদের কতকগুলো বেসিক জিনিস জেনে নিতে হবে। যেমন ক্লজ। ক্লজ কী জিনিস এটা আমাদের জানতে হবে। ক্লজ কত প্রকারের আছে আমাদের এখানে যেটুকুনি লাগবে আমাদের কিন্তু সেটা আগে জানতে হবে, না হলে সিম্পল, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের ধারণা নেওয়া যাবে না। ক্লজ কী জিনিস? ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন এ ফিনিট ভার্ব এক্সপ্রেসড অর আন্ডারস্টুড। ক্লজ হলো এমন শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে এবং সেটা মিনিংফুল হবে, তাকে আমরা ক্লজ বলবো। দেখো, এই একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি রিডস, সে পড়ে। যদি তোমাকে কেউ বলে হি রিডস, এখানে দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট আছে হি এবং ভার্ব রিডস আছে। সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এটা একটা শব্দগুচ্ছ, এটাকে আমরা ক্লজ বলবো। খেয়াল রাখবে, ক্লজ একটা সাবজেক্ট এবং একটা ভার্ব হলেই তাকে আমি ক্লজ বলবো। এবার ক্লজের সঙ্গে সেন্টেন্সের বেসিক ডিফারেন্স কোথায়? তোমরা বলতে পারো হি রিডস তো একটা সেন্টেন্সও, কিন্তু সেন্টেন্স এবং ক্লজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে সেন্টেন্স পুরো থট দেয় কিন্তু ক্লজ পুরো থট দেয় না। ক্লজ হলো সেন্টেন্সের একটা ছোট ইউনিট, অর্থাৎ ক্লজ আর ক্লজ যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি হয়। কীরকম? একটা উদাহরণ দেওয়া হয়েছে, আই রিমেম্বার হোয়াট ইউ সেড ইয়েস্টারডে। দেখো, আই রিমেম্বার এটা একটা ক্লজ। আই সাবজেক্ট আছে, রিমেম্বার ভার্ব আছে। যে শব্দগুচ্ছে সাবজেক্ট আর ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, তাকে আমি ক্লজ বলতে পারি। সেক্ষেত্রে আই রিমেম্বার একটা ক্লজ এবং এটা দিয়ে কিন্তু মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল অর্থাৎ অর্থপূর্ণ হচ্ছে। আই রিমেম্বার, আমার মনে আছে। আবার দেখো, ইউ সেড ইয়েস্টারডে, তুমি গতকাল বলেছিলে। ইউ সাবজেক্ট, সেড ভার্ব, এটাও একটা ক্লজ। কেন? একটা সিঙ্গেল সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। কিন্তু আমি যখন বলছি আই রিমেম্বার, এটা অর্থপূর্ণ হলেও পুরো থট দিল না। আমার মনে আছে, প্রশ্ন কিন্তু আসে কি মনে আছে, কি বলতে চাইছিল। তাই এটা একটা ক্লজ হলেও এটা কিন্তু পুরো থট দিল না। কিন্তু আমি যখন এটার সঙ্গে পরের অংশটাকে যোগ করলাম, আই রিমেম্বার হোয়াট ইউ সেড ইয়েস্টারডে, আমার মনে আছে তুমি গতকাল কি বলেছিলে, এটা পুরো থট দিল। তাই এই পুরো জিনিসটাকে আমি সেন্টেন্স বলবো। তাহলে আই রিমেম্বার একটা ক্লজ, ইউ সেড ইয়েস্টারডে এটা একটা পার্ট, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ অর্থপূর্ণ হতে পারে কিন্তু মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করে না। তাই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে, ক্লিয়ার মিনিং যদি দেয়, তাকে আমি সেন্টেন্স বলবো। তাহলে সেন্টেন্সের একটা ছোট ইউনিট ক্লজ আমি বলতে পারি। দেখো, ক্লজ সাধারণত আমরা আজকের সুবিধের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এই দুটো নিয়েই আলোচনা করব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী জিনিস? এটা হচ্ছে প্রধান বাক্যাংশ এবং অর্থপূর্ণ। এটা নিজেই স্বাধীনভাবে বসতে পারে। যেমন আমি যদি বলি হি ওয়াজ লেট, হি ওয়াজ লেট যখন বলবো, এর মধ্যে একটা সাবজেক্ট আছে হি, ওয়াজ ভার্ব আছে,
অর্থাৎ এটা একটা ক্লজ এবং এতে একটা অর্থ আসছে, হি ওয়াজ লেট, অর্থ আসছে, তাই এটা একটা ক্লজ। তুমি বলতে পারো এটা একটা সেন্টেন্সও। অর্থাৎ সেন্টেন্স ক্লজ তুমি এক বলতে পারো যদি মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। সেক্ষেত্রে হি ওয়াজ লেট এটাকে একটা সিম্পল সেন্টেন্সও বলতে পারো, অথবা এটাকে একটা ক্লজও বলতে পারো। এটা ভালোভাবে বুঝবে যদি পরের ডিপেন্ডেন্ট ক্লজটা বোঝো। ডিপেন্ডেন্ট ক্লজ কী জিনিস? এটা অর্থপূর্ণ নয়, মনে প্রশ্ন রেখে যায়। এটা অন্য ক্লজের উপর নির্ভরশীল। এটা কমপ্লিট সেন্টেন্স নয়। কি বলল? যেমন মনে করো একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি গেভ মি এ চেন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড। সে আমাকে একটা চেন দিয়েছিল যেটা সোনার তৈরি। আমি যদি আন্ডারলাইন পার্ট হুইচ ওয়াজ মেড অফ গোল্ড কিছু না বলে তোমাকে শুধু এইটা বলি, এটার মানে কি? হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, যেটা সোনার তৈরি। দেখো এর মধ্যে হুইচ বলতে চেনটাকে বুঝিয়েছে, ওয়াজ ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। অর্থাৎ হুইচ এই পার্টটা থেকে হুইচ ওয়াজ মেড অফ গোল্ড এই পর্যন্ত অংশটা একটা ক্লজ। কিন্তু এই ক্লজটার কোনো অর্থ হয় না। অর্থ হয় না মানে এই ক্লজটা যখন তোমাকে বলা হবে, এর মানেটা যখন তুমি করবে তখন মনে কিছু একটা প্রশ্ন তোমার আসবে। হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, যেটা সোনার তৈরি, তুমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে কোনটা, কী জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। এর উত্তর পেতে গেলে তোমার আগের পার্টটা দেখতে হবে যেখানে লেখা আছে হি গেভ মি আ চেন, আমাকে একটা চেন সে দিয়েছিল। যাই আমি এটা বললাম বলেই আমি তখন আমার ক্লিয়ার হবে, আচ্ছা যে চেনটার কথা বলেছিলে, যে চেনটা সে দিয়েছিল সেটা সোনার তৈরি। তাহলে আমি দেখলাম এই যে আন্ডারলাইন পার্ট হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, এটা অর্থপূর্ণ নয়, এটা মনে প্রশ্ন রেখে যাচ্ছে এবং এর উত্তরটা আগের পার্টে হি গেভ মি এ চেন তার ওপর নির্ভরশীল। তাই এক্ষেত্রে হি গেভ মি এ চেন এটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো এবং হুইচ ওয়াজ মেড অফ গোল্ড এটাকে আমি ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। তাহলে আমরা এর পরবর্তী অংশে যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আলোচনা করব, আমরা সেই শব্দগুচ্ছটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো যে শব্দগুচ্ছের মানে অন্য কারোর উপর নির্ভরশীল। যে শব্দগুচ্ছটাকে আমি যখন তোমাকে বলবো তার অর্থ সম্পূর্ণভাবে হয় না, অর্থাৎ মনে কিছু প্রশ্ন রেখে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি করে বুঝবো যে কোনো সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স নয়? প্রশ্ন করছি কিন্তু আমার একটা সেন্টেন্সকে দেখে মনে হতে হবে যে এটা কমপ্লিট সেন্টেন্স না। তার জন্য তোমাকে মনে রাখতে হবে যে সাধারণত যে সমস্ত সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স না সেগুলো অ্যাজ ইফ, বিকজ, হোয়ার, হোয়েন, হুইচ, দ্যাট, ইফ, অলদো, বিফোর, আফটার, অ্যাজ সুন অ্যাজ, সিন্স, আনটিল, টিল, ইন কেস ইত্যাদি দিয়ে শুরু হয়। তাহলে যখনই এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হবে তখন আমি সেই সেন্টেন্সটা পড়ে দেখব আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে না, তখন আমি তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। এবারে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স কী জিনিস? যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্সকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অর্থপূর্ণ হবে। একটা সাবজেক্ট একটা ভার্ব অর্থপূর্ণ যাই হবে তাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সিম্পল সেন্টেন্সও বলতে পারা যায়। তাহলে সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্স দেখে আমি সিম্পল সেন্টেন্স কিনা এটা বলতে গেলে আমি দেখব ওই সেন্টেন্সের মধ্যে কতগুলো সাবজেক্ট এবং কতগুলো ভার্ব আছে। যদি ওই সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফিনিট ভার্ব থাকে তাকে আমি সিম্পল সেন্টেন্স বলবো। খেয়াল রেখো সিম্পল সেন্টেন্সে এক বা একাধিক নন ফিনিট ভার্ব, যেগুলো ইনফিনিটিভস, পার্টিসিপলস বা জিরান্ডসও বলা হয়, বা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এবার এই যে আমি কথাটা বলছি নন ফিনিট ভার্ব বা ফিনিট ভার্ব, এগুলো কী জিনিস? এটা যাওয়ার আগে আরেকবার বলি যে নন ফিনিট ভার্ব যেগুলো সেগুলো সাধারণত আমরা ইনফিনিটিভস, পার্টিসিপলস এবং জিরান্ড বলি। এইগুলো বোঝার উপায় হচ্ছে পার্টিসিপল আর জিরান্ডস যে ওয়ার্ডগুলো হয় সেগুলোর গায়ে সাধারণত আইএনজি যুক্ত থাকে, অথবা পার্টিসিপল যদি হয়, যদি পাস্ট পার্টিসিপল হয় সেই ওয়ার্ডের গায়ে ডিটিএন যুক্ত থাকে।
আর যদি কোনো ওয়ার্ড ইনফিনিটিভ হয় তাহলে টু প্লাস ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ টু প্লাস V1 থাকে। যেমন আমি যদি তোমাকে শুধু বলি সুইমিং, স্লিপিং, ড্রিভেন অথবা টু গো, তুমি আমাকে বলতে পারবে না যে এই জিনিসটা ইনফিনিটিভস আছে না পার্টিসিপেলস আছে না জিরান্ড আছে না মেন ভার্ব। কি বলতে চাইছি, আমি আগের স্লাইডে দেখিয়েছি ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কোনগুলো, যেইগুলো দেখে তোমরা বলতে পারবে না যে কোনো বাক্য প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে বা ফিউচার টেন্সে আছে কি না। যেমন আমি যদি তোমাকে বলি আই ডু, তুমি বলবে এটা প্রেজেন্ট টেন্সে আছে, কেন সাবজেক্ট আই, ডু V1 প্রেজেন্ট টেন্সে আছে। যদি আমি বলি আই ডিড, তাহলে তুমি বলবে সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, কেন ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড V2। এবার এমন কিছু ওয়ার্ড আছে, এই যে যেমন ডু ডিড আমি করছি, ডু ডিড এটা করলাম, অথবা তুমি মনে করো হেল্প হেল্পড এটা করছি, যাতে করে বোঝা যাচ্ছে যে সেই ওয়ার্ডটা বর্তমানে আছে না অতীতে আছে। এইগুলোকে ফিনিট ভার্ব বলা হবে, যেইগুলোর প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম তুমি করতে পারবে। কিন্তু এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে দেখে তুমি বুঝতে পারবে না এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। যেমন আমি যদি তোমাকে বলি সুইমিং অথবা স্লিপিং, তুমি বলতে পারবে না এগুলো প্রেজেন্টে আছে না পাস্টে আছে। এবার এই সুইমিং, স্লিপিং এর আগে যদি কোনো হেল্পার বা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ ইত্যাদি যদি না থেকে থাকে, তাহলে আমি এই ওয়ার্ডগুলোকে নন ফিনিট ভার্ব বলবো। আর একবার বলি, সুইমিং, স্লিপিং অর্থাৎ আইএনজি যুক্ত ওয়ার্ড বা ইএন, ডিটিএন এই শব্দগুলোর আগে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি না থাকে, তাহলে আমি এই ওয়ার্ডগুলোকে নন ফিনিট ভার্ব বলবো। যদি এর আগে মনে করো যদি থাকতো ওয়াজ সুইমিং বা ওয়াজ স্লিপিং, তাহলে আমি বলতাম এটা ভার্ব হিসেবে ট্রিট হয়েছে, তখন এটাকে আমি ফিনিট ভার্ব বলতাম। বোঝা যাচ্ছে? তাহলে নন ফিনিট ভার্ব হচ্ছে সেইগুলো আইএনজি যুক্ত ওয়ার্ড ডিটিএন থাকবে, কিন্তু তার আগে কোনো হেল্পার বা অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি থাকবে না। তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো ওইগুলো হচ্ছে নন ফিনিট ভার্ব, কিন্তু এগুলো ভার্ব হিসেবে ট্রিট করব না। সেন্টেন্স যখন আমরা লিখবো এগুলো ভার্ব হিসেবে ট্রিট করব না। আর একটা আছে ইনফিনিটিভস, টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, যেমন টু গো, এটাও কিন্তু ভার্ব না, এটা ইনফিনিটিভস। তাহলে কোনো সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কিনা এটা দেখতে গেলে আমি বললাম একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সেটা হচ্ছে ফিনিট ভার্ব। সেন্টেন্সের মধ্যে ফিনিট ভার্ব যেগুলো সেগুলো হচ্ছে আমি যার V2 ফরম্যাট করতে পারবো। কিন্তু এই জাতীয় ওয়ার্ডগুলো যখন থাকবে আইএনজি যুক্ত ওয়ার্ড বা ডিটিএন বা টু প্লাস V1, এগুলোকে আমি ভার্ব হিসেবে ট্রিট করব না। যেমন মনে করো প্রথম সেন্টেন্সে দেওয়া হয়েছে হি ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। আমি তোমাকে বললাম এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স কিনা তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে তোমার টার্গেট কি হবে, এই সেন্টেন্সটার মধ্যে কটা সাবজেক্ট কটা ভার্ব আছে খুঁজে বার করা। সাবজেক্ট দেখতে পাচ্ছি হি, ওয়েন্ট ভার্ব, কিন্তু তারপরে যখন আমি দেখতে পাচ্ছি সি আছে, হি ওয়েন্ট টু আগ্রা টু সি, সিটা ভার্ব ঠিকই, কিন্তু সি এর আগে টু আছে। যখন ভার্বের আগে টু থাকে, V1-এর আগে যখন টু থাকে তাকে আমরা ইনফিনিটিভস বলি, তাই এটাকে আমরা ভার্ব হিসেবে ট্রিট করব না। তাহলে আমি দেখলাম এই সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট হি এবং একটাই মাত্র ভার্ব ওয়েন্ট আছে, তাই এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। 2 নম্বর উদাহরণে সিইং দ্য স্নেক দ্য গার্ল র্যান অফ, সাপটিকে দেখে মেয়েটি পালিয়ে গেল। আমি যদি বলি এখানে ভার্ব কোথায়, সঙ্গে সঙ্গে তোমাদের চোখ যাবে সিইং এটা ভার্ব। আমি বলবো না, সিইং এর জাস্ট আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড অর্থাৎ কোনো হেল্পার আছে কি? কোনো হেল্পার নেই। যাই কোনো হেল্পার নেই তখন আমি এটাকে ভার্ব বলবো না, এটাকে নন ফিনিট ভার্ব হিসেবে ট্রিট করব। অর্থাৎ এটা জিরান্ড পার্টিসিপল হতে পারে, আমি এটাকে আলাদাভাবে তুলে রাখবো। অর্থাৎ এটা ভার্ব না, এটা নন ভার্ব। যাই নন ভার্ব, আমি খুঁজবো তাহলে ভার্ব কোথায় আছে। দেখছি এখানে সাবজেক্ট দ্য গার্ল আছে, তারপরে ভার্ব আছে র্যান অফ। তাহলে এই পুরো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আছে গার্ল এবং র্যান অফ এটা ভার্ব আছে।
যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে তাকে আমি সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে 2 নম্বর সেন্টেন্সটাও সিম্পল সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সে দ্য ম্যান গোজ হোম, সাবজেক্ট দ্য ম্যান, ভার্ব গোজ। যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তাহলে 3 নম্বর সেন্টেন্সটাও সিম্পল সেন্টেন্স। পরে দেখে নেব কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস। যে সেন্টেন্সে 2 বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী জিনিস? এমন একটা শব্দগুচ্ছ যেখানে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে এবং অর্থপূর্ণ হবে, সেটাকেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা সেন্টেন্স দেখে বলো, সেই সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যার মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তাহলে যে সেন্টেন্সে 2টো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। দেখো, যে উদাহরণটা দেয়া আছে, আই ওয়েন্ট টু দ্য গার্ডেন। আমি যদি তোমাকে এই সেন্টেন্সটা বলি, আই ওয়েন্ট টু দ্য গার্ডেন, এর মধ্যে একটা সাবজেক্ট আছে আই আর ওয়েন্ট ভার্ব আছে, এবং এই দিয়ে এই শব্দগুচ্ছটা অর্থপূর্ণ হচ্ছে। আই ওয়েন্ট টু দ্য গার্ডেন, আমি গার্ডেনে গেছিলাম। পরে আর একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, আই ফাউন্ড এ স্নেক। এখানেও একটা সাবজেক্ট আছে আই, ভার্ব আছে ফাউন্ড। তাহলে আই ফাউন্ড এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম, এটাও অর্থপূর্ণ। এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার কারণ হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এবার এই সেন্টেন্সটা আই ওয়েন্ট টু দ্য গার্ডেন এবং পরবর্তী সেন্টেন্স আই ফাউন্ড এ স্নেক দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? দুটোতেই একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এই দুটো সেন্টেন্সকে যখন আমি পাঞ্চ করলাম, আই ওয়েন্ট টু দ্য গার্ডেন অ্যান্ড ফাউন্ড এ স্নেক, আমি গার্ডেনে গেছিলাম এবং একটা সাপ দেখতে পেয়েছিলাম, এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করলাম। যাই অ্যান্ড দিয়ে যুক্ত করলাম তাকে আমি বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, পুরো যে সেন্টেন্সটা তৈরি হলো তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এবার যেমন আমি অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, তাহলে কোন কোন জিনিস দিয়ে যোগ করলে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স পাওয়া যায়? আমি সাধারণত এই শব্দটা ইউজ করছি কেন, কিছুক্ষণ পরে বুঝবে। দুটো সিম্পল সেন্টেন্স সংযোজকমূলক শব্দ যেমন অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, অর, নর, ইয়েট, সো, ফর এর দ্বারা যুক্ত হয়ে সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। চাকরি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে ফ্যান বয়েস। ফ্যান বয়েস যদি মনে করো, ফ্যান বয়েস হচ্ছে যুক্তকারী শব্দ বা সংযোজকমূলক শব্দের প্রথম ফরম্যাটগুলো নেওয়া হয়েছে। ফ্যান বয়েসের এফ মানে হচ্ছে ফর, এ মানে অ্যান্ড, এন মানে নর, বি মানে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট এবং এস দিয়ে সো। অর্থাৎ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি যখন যোগ করব তার মাঝখানে যদি এই ওয়ার্ডগুলো ফ্যান বয়েস এই ওয়ার্ডগুলোকে দেখতে পাই, তাহলে আমি বলতে পারি সেটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। যেমন মনে করো, রহিম ইজ এ গুড বয়। এখানে সাবজেক্ট রহিম, ইজ ভার্ব। রহিম ইজ এ গুড বয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এর অর্থ আমি বুঝতে পারছি, রহিম ভালো ছেলে। পরে আছে হি লাভস হিজ ব্রাদার, সে তার ভাইকে ভালোবাসে। এখানেও সাবজেক্ট হি, ভার্ব আছে লাভস। হি লাভস হিজ ব্রাদার, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এর মধ্যে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি যাই অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, তখন হয়ে গেল রহিম ইজ এ গুড বয় অ্যান্ড হি লাভস হিজ ব্রাদার। রহিম ভালো ছেলে এবং সে তার ভাইকে ভালোবাসে। এই পুরোটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। একই রকমভাবে ইউ মে রিড দ্য বুক, এর মধ্যে সাবজেক্ট ইউ, রিড ভার্ব। পরের সেন্টেন্স লিভ দ্য ক্লাস, যেহেতু অর এখানে দেওয়া হয়েছে, মনে রাখবে এই যে সংযোজকমূলক শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে তুমি আগের লাইনের সাবজেক্টটাকে তুলে নিয়ে আসতেই পারো। অর্থাৎ ইউ মে লিভ দ্য ক্লাস তুমি বলতে পারো। তাহলে আমি দেখছি লিভ দ্য ক্লাস মানে ইউ মে লিভ দ্য ক্লাস, এখানেও সাবজেক্ট একটা ইউ এবং ভার্ব আছে লিভ। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। অথবা বলতে পারো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর দিয়ে যুক্ত করলাম তখন এটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত হলো। একই রকমভাবে পরের সেন্টেন্সটা দেওয়া হয়েছে, আই কল্ড হিম বাট হি ডিড নট কাম। এখানেও বাট সংযোজকমূলক শব্দ, এই সংযোজকমূলক শব্দ দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আই কল্ড হিম এবং হি ডিড নট কাম এদের মাঝখানে বসেছে।
তাই আমি এই পুরো সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। যখন চাকরি পরীক্ষাতে ডেসক্রিপটিভ ইংলিশ তোমরা লিখবে, যে কোনো সেন্টেন্সকে তোমরা বলো এটা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করো, তখন কিন্তু একটা স্ট্রাকচার মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লসের পরে যখন কনজাংশন বসে, কনজাংশনের আগে একটা কমা দিতে হয়। যেমন প্রথম সেন্টেন্সটায় রহিম ইজ এ গুড বয়, তারপরে যখন অ্যান্ড বসানো হয়েছে অর্থাৎ সংযোজকমূলক শব্দ বসানো হয়েছে, তার আগে কিন্তু একটা কমা দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে ইউ মে রিড দ্য বুক, অর যখন এসছে এই সংযোজকমূলক শব্দের আগে একটা কমা বসানো হয়েছে। এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এটাই কিন্তু সিস্টেম। বিশেষ করে যারা আইসিডিএসের মেন পরীক্ষা দিতে চলেছ তাদের কিন্তু এটা সিলেবাসে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেই জন্য তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স যখন তৈরি করছো তখন কিন্তু প্রথম ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সটার পরে একটা কমা দেবে, তারপর লিঙ্কার সংযোজকমূলক শব্দ সেটা বসাবে, তারপরে পরবর্তী ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বসাতে হবে। এখানে একটা নোট তোমাদের মনে রাখতে হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্টকে যদি বিচ্ছিন্ন করা যায় তবে তাদেরকে একই ভার্বের আলাদা আলাদা সাবজেক্ট হিসেবে গণ্য করতে হবে এবং সেক্ষেত্রে সেন্টেন্সটি সিম্পল না হয়ে কম্পাউন্ড হবে। কি বলা হলো, উদাহরণ দেখো, রাম অ্যান্ড শ্যাম ওয়েন টু কলকাতা। রাম এবং শ্যাম কলকাতা গেল। আমি দেখবে যখন বলছিলাম যে সাধারণত কম্পাউন্ড এই কথাটা উচ্চারণ করেছিলাম। কেন? রাম অ্যান্ড শ্যাম ওয়েন টু কলকাতা, যদি আমি রাম এবং শ্যাম এই যে দুজন আলাদা আলাদা ব্যক্তি আছে এদেরকে ছাড়িয়ে নিই, এদের জন্য একটাই ভার্ব আছে ওয়েন্ট। রামও কলকাতায় গেছিল, শ্যামও কলকাতায় গেছিল। তাহলে আমি এই সেন্টেন্সটাকে যদি স্প্লিট করি, ভাঙি, তাহলে এরকম বলা যায় রাম ওয়েন টু কলকাতা, শ্যাম ওয়েন টু কলকাতা। যাই এই সেন্টেন্সটাকে আমি দুটো ভাগে ভাঙতে পারছি, রাম ওয়েন টু কলকাতা, শ্যাম ওয়েন টু কলকাতা, তখন কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, সিম্পল সেন্টেন্স নয়। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি অবিচ্ছেদ্য হয় অথবা অ্যান্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্ট যদি একটি বিষয়কে বোঝায়, তাহলে সেন্টেন্সটি কম্পাউন্ড না হয়ে সিম্পল হবে। যেমন রাম অ্যান্ড শ্যাম আর ওয়াকিং টুগেদার। একটু আগে আমি কি দেখলাম, রাম অ্যান্ড শ্যাম একসঙ্গে ছিল, আমি রামকে ছাড়িয়ে নিলাম, একটা ভার্বের রেসপেক্টে অর্থ প্রকাশ করার চেষ্টা করলাম, শ্যামকে আলাদা করে ছাড়িয়েছি, অর্থ প্রকাশ করছি সিঙ্গেল ভার্বের রেসপেক্টে। এবার মনে করো আমি আগে যেটা বললাম এখন যদি সেটাই করতে চাই, তাহলে কিরাম আসবে, রাম আর ওয়াকিং টুগেদার, এটা কোনো মানে আসে না। রাম আর ওয়াকিং টুগেদার, রাম একসঙ্গে হাঁটছে, কিরাম একটা বিচ্ছিরি টাইপের শব্দ আসছে। অথবা শ্যাম আর ওয়াকিং টুগেদার, তার মানে অ্যান্ডের আগে যে সাবজেক্ট আছে এবং অ্যান্ডের পরে যে সাবজেক্টটা আছে রাম এবং শ্যাম, তাকে তুমি বিচ্ছিন্ন করতে পারছো না, মিন্স এটা অবিচ্ছেদ্য। যাই এটাকে তুমি বিচ্ছিন্ন করতে পারবে না, অর্থাৎ তুমি দুটো সেন্টেন্সে ভাঙতে পারবে না, তখন কিন্তু এটাকে সিম্পল সেন্টেন্স বলতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স না। তার মানে অ্যান্ড থাকলেই যে তুমি চোখ কান বুঝে কম্পাউন্ড সেন্টেন্স করে দেবে, এটা হবে না। দ্বিতীয় উদাহরণ, শেক্সপিয়ার অ্যান্ড মার্লো ওয়ার কন্টেম্পোরারি। শেক্সপিয়ার এবং মার্লো সমসাময়িক ছিলেন। একই রকমভাবে দেখো অ্যান্ড দেখতে পাচ্ছি এবং ভার্ব দেখতে পাচ্ছি ওয়্যার। আমি যদি এটাকে ছাড়াবার চেষ্টা করি, দুটো সেন্টেন্সে ভাঙার চেষ্টা করি, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙার চেষ্টা করি, সেটা হবে কি না। শেক্সপিয়ার ওয়্যার কন্টেম্পোরারি যদি এরকম শুনতে লাগতো, শেক্সপিয়ার ছিলেন সমসাময়িক, প্রশ্ন আসবে কার, উত্তর নেই। অথবা যদি আমি এরকম ছাড়িয়ে নিই, মার্লো ওয়ার কন্টেম্পোরারি, প্রশ্ন আসবে কার, উত্তর পাচ্ছ না। তাই এই অ্যান্ডের আগে এবং অ্যান্ডের পরে যে দুজন সাবজেক্ট আছেন শেক্সপিয়ার এবং মার্লো, তাদেরকে তুমি ছাড়াতে পারছো না। যাই ছাড়াতে পারছো না, তখন এই পুরো সেন্টেন্সটাকে তুমি সিম্পল সেন্টেন্স বলবে, কম্পাউন্ড না। একই রকমভাবে রাম অ্যান্ড শ্যাম আর গ্রেট ফ্রেন্ডস। রাম এবং শ্যাম দুজন ভালো বন্ধু। আমি রাম আর গ্রেট ফ্রেন্ডস বলতে পারবো না, অথবা শ্যাম আর গ্রেট ফ্রেন্ডস বলতে পারবো না। বলতে গেলে রাম এবং শ্যাম গ্রেট ফ্রেন্ডস এটাকেই উচ্চারণ করতে হবে। তাই এই পুরো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? এখানে দেখো আর একটা ছিল, যদি একটি বিষয়কে বোঝায় তাহলে সেন্টেন্সটা কম্পাউন্ড না হয়ে সিম্পল হবে। এই যে একটি বিষয়কে বোঝায় মানে কি,
যেমন রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট, রাইস এবং কারি হলো আমার ফেভারিট। রাইস অ্যান্ড কারি একটা জিনিসকে বোঝায়, তাই রাইস অ্যান্ড কারিকে তুমি কিন্তু ছাড়াতে পারছো না। রাইস ইজ মাই ফেভারিট, কারি ইজ মাই ফেভারিট না, রাইস অ্যান্ড কারি একটা আলাদা জিনিস, সেটাকে তুমি ছাড়াতে পারছো না। যদি না ছাড়াতে পারো, তাই রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট এটা সিম্পল সেন্টেন্স হবে। এরপরে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কী জিনিস। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কমপ্লিট সেন্টেন্স না, তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো? কিছুক্ষণ আগে যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছিলাম, নির্ভরশীল, সেটাকেই বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এমন একটা শব্দগুচ্ছ যাকে তোমার সামনে উপস্থাপন করলে তার কোনো মানে হবে না, সেটাই সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ মানে কি, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এমন শব্দগুচ্ছ থাকবে যার অর্থ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা না বললে এর অর্থটা পরিষ্কার হবে না, সেই ক্লজগুলোকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলবো। যেমন আই নো দ্যাট হি উইল কাম টুনাইট, পুরো বাক্যটা পড়ে মনে হচ্ছে আমার মনের ভাব প্রকাশ পাচ্ছে, আমি জানি যে সে আজকে রাত্রে আসবে। কিন্তু আমি যদি তোমাকে শুধু আন্ডারলাইন পার্টটা বলতাম, দ্যাট হি উইল কাম টুনাইট, যে সে আজকে রাত্রিরে আসবে, তোমার মনে একটা প্রশ্ন থেকে যেত। সেই প্রশ্নের উত্তর তুমি পেতে যদি আমি বলি আই নো, আমি জানি। তাহলে এক্ষেত্রে আই নো হবে প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি উইল কাম টুনাইট এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। যে সেন্টেন্সে এরকম একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সে হি ফেইলড ইন লাইফ বিকজ হি ওয়াজ আইডল, সে জীবনে ব্যর্থ হয়েছে কেন, সে অলস ছিল। আমি যদি তোমাকে আন্ডারলাইন পার্টটুকু শুধু বলি বিকজ হি ওয়াজ আইডল, কারণ সে ছিল অলস, এর অর্থ কিন্তু প্রকাশ পাবে না। মনে হচ্ছে কিছু একটা বলা হয়েছে বা কিছু একটা বলা হলে ভালো হতো, যেটা বলা হয়েছে বা বলা হলে ভালো হতো সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর যেটা আন্ডারলাইন পার্টটা, যেটা শুনে তোমার মনে হচ্ছে এটা অর্থ আসছে না, সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো, আমি যদি বলি হি ফেলড ইন লাইফ, সে জীবনে ব্যর্থ হয়েছে, তাহলে কিন্তু এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেন? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে এবং এটা অর্থপূর্ণ হচ্ছে। এই প্রিন্সিপাল ক্লজটা আমি বললাম বলি বিকজ হি ওয়াজ আইডল, তবে এই কথাটার অর্থ আসছে। অর্থাৎ পুরো অর্থ হি ফেলড ইন লাইফ বিকজ হি ওয়াজ আইডল, সে জীবনে ব্যর্থ হয়েছিল তার কারণ সে অলস ছিল, তবে গিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স এলো। একই রকমভাবে আমি যদি তোমাকে বলতাম হোয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল আমি যখন কাজ থেকে বাড়ি ফিরেছিলাম, এটা বললে তুমি কি বলবে এর মানে আসছে? তুমি অবশ্যই বলবে না, এর অর্থ আসছে না, কিছু একটা বললে আরও ভালো হতো। কি বললে ভালো হতো? আই ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে টিভি দেখেছিলাম। এই যে পুরো সেন্টেন্সটা এলো, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। কেন? একটা পার্ট আমি দেখতে পাচ্ছি অর্থ আসছে না, এবং আর একটা পার্ট যেখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব আছে, এই ক্লজের উপরে আগের পার্টটা নির্ভরশীল, তাই আমি বলতে পারবো এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স যে কোনো অর্ডারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ও ডিপেন্ডেন্ট ক্লজ বসানো যায়। অর্থাৎ তুমি প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পরে ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা আগে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাতে পারো। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে বসলে তারপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসলে সেটি শুরুর আগে কমা দিতে হয়, কিন্তু উল্টোটা হলে কমা দিতে হয় না। আবার বলছি, যারা ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে তাদের এই নিয়মটা জানতে হবে। যেমন প্রথম উদাহরণে, আগের উদাহরণটাই রাখা হয়েছে, আই নো দ্যাট হি উইল কাম টুনাইট, আমি জানি সে আজকে রাত্রে আসবে। দ্যাট হি উইল কাম টুনাইট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কেন? এর অর্থ প্রকাশ পাচ্ছে না। আর প্রথমে রাখা হয়েছে আই নো, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, মানে এটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন প্রথমে শুরু হলো, তারপরে যখন সাবঅর্ডিনেট ক্লজ নিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মাঝখানে কোনো কমা নেই। কিন্তু 3 নম্বর উদাহরণটা যদি দেখো, হোয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এই দিয়ে কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। প্রথমেই যদি তুমি সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করো, দেখো তারপরে একটা কমা দেওয়া হয়েছে, ইয়েস্টারডের পরে একটা কমা দেওয়া হয়েছে। কেন?
হোয়েন আই গট হোম ফ্রম ওয়ার্ক ইয়েস্টারডে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি প্রথমে সাবঅর্ডিনেট ক্লজ বলে, সাবঅর্ডিনেট ক্লজটা যেখানে শেষ হবে সেখানে একটা কমা দেবে, দিয়ে প্রিন্সিপাল ক্লজটা শুরু করবে আই ওয়াচ টিভি ফর অ্যান আওয়ার। কিন্তু যদি উল্টোটা হয়, অর্থাৎ প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসে, যেমন আই নো প্রথম সেন্টেন্সে বসেছে, অথবা দ্বিতীয় সেন্টেন্সে হি ফেলড ইন লাইফ এটা বসেছে, যদি প্রথমে প্রিন্সিপাল ক্লজ বসে তারপরে যখন সাবঅর্ডিনেট ক্লজ নেবে তাদের মাঝখানে কোনো কমা দিতে হবে না। এবার এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম তাকে যদি সংক্ষেপে তোমরা মনে রাখো যে সিম্পল সেন্টেন্স কী জিনিস, তাহলে কোনো সেন্টেন্স যখন আমার সামনে আসবে তখন আমি দেখব সেন্টেন্সটার মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে কিনা। যদি দেখি একটা সাবজেক্ট একটা ভার্ব থাকছে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কী জিনিস, একটা সেন্টেন্স যখন আমাকে দেবে তখন দেখব তার মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। অর্থাৎ এমন একটা সেন্টেন্স যেখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব আছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্সে, সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এটা দুটো সেন্টেন্স না হয় তিনটে সেন্টেন্স হতে পারে। তিনটে সেন্টেন্স মানে প্রতি সেন্টেন্সে একটা করে সাবজেক্ট হলে তিনটে সেন্টেন্সে তিনটে সাবজেক্ট, প্রতিটা সেন্টেন্সে একটা করে ভার্ব হলে তিনটে সেন্টেন্সে তিনটে ভার্ব, তাহলে সেটাকেও আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যার মানে হচ্ছে সেই ক্লজটায় একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এবং পরবর্তী থাকবে ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা এক বা একাধিক হতে পারে। এবং ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যার অর্থ আমার মনে আসবে না, অর্থাৎ আমি অর্থপূর্ণ তাকে করতে পারবো না, এবং তার অর্থ ডিপেন্ড করবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর, সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ডিপেন্ডেন্ট ক্লজগুলো কী দিয়ে শুরু হয়, লিস্টটাকে একটু দেখে রেখো, মুখস্থ করতে হবে না, একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে লিস্টটা দিয়েছি এটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ ওইখান থেকে শুরু করে আমার অর্থটা পরবর্তী অংশে আসছে কি না। যদি না আসে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় তার নিয়ম নিয়ে হাজির হব। আপাতত এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।